TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে দুটো ভাগে ভাগ করেছি। আমরা প্রথমাংশে যে বিষয়টি নিয়ে কথা বলবো, যেটা টেকনোলজি, যেটা এখন দুনিয়া চলছে, পৃথিবী চলছে, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো যে 2026 সালের জব মার্কেট কেমন হবে, কি প্রত্যাশা থাকবে চাকরি প্রার্থীদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আজকের আলোচনাটিও থাকবে, কারণ আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আমরা আছি, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যারা অনেক বেশি অ্যাডভান্স, কিন্তু চাকরির ক্ষেত্রে অনেকেই আমরা হতাশার মধ্যে আছি। আজকের আলোচনার মধ্যে দিয়ে তারা হয়তো একটু আশার আলো পেতে পারেন। সুতরাং এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং দ্বিতীয়াংশ কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কমিউনিটির উন্নয়নে নেতৃত্ব, ব্যবসা, হোম কেয়ার এবং আপার ডার্বি টাউনশিপের নবনির্বাচিত ট্রেজারের যে রোডম্যাপ আছে, সেই রোডম্যাপটি কী আছে হোম কেয়ারের বিষয় নিয়ে এবং ব্যবসা নিয়ে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের আজকের বিষয়ের উপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় টেকনোলজিস্ট জনাব মাহবুব সিদ্দিক। দুঃখিত, নামটি বলতে আমি একটু দেরি করে ফেলেছি। জনাব মাহবুব সিদ্দিক, ফাউন্ডার এবং সিইও কেয়ার হ্যাক ইনকর্পোরেশন। জনাব মাহবুব সিদ্দিক, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন যে আজকের এই অনুষ্ঠানটি কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়ের উপরে এই গুরুত্বটা উপলব্ধি করে ছোট্ট দুটি কথা আমি বলে নিতে চাই। সুপ্রিয় দর্শক, 2025 সাল প্রায় শেষের পথে, আর বছরের শেষ মানেই নতুন বছরের স্বপ্ন, নতুন আশা, নতুন আশঙ্কার, নতুন অসংখ্য প্রশ্ন। তাই আজ এখন এই মুহূর্তে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোটি মানুষের মনে, 2026 সালে চাকরির বাজার কেমন হবে? কাজ থাকবে তো, নাকি এআই এসে আমাদের জায়গা নিয়ে নেবে? ডিগ্রি থাকলেই কি হবে, নাকি নতুন করে সব শিখতে হবে? রিমোট জব কি থাকবে, নাকি আবার অফিসে ফিরতে হবে সবাইকে? একসময় বলা হতো ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, আর আজ বাস্তবতা বলছে ভালো স্কিল না থাকলে ভালো চাকরি টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়ে। কারণ টেকনোলজি বদলে দিচ্ছে আমাদের কাজের ধরন, অটোমেশন বদলে দিচ্ছে কাজের গতি, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রশ্ন তুলে দিচ্ছে মানুষ আর মেশিনের ভবিষ্যৎ সহাবস্থান নিয়ে। আর এই পরিবর্তনের মাঝে কেউ সুযোগ দেখছে, আবার কেউ ভয় পাচ্ছে নিজের চাকরি নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে, নিজের সন্তানের আগামীর পথ নিয়ে। তাই 2026 সাল কি হবে? সম্ভাবনার বছর, নাকি হবে প্রতিযোগিতার সবচেয়ে কঠিন অধ্যায়? এই প্রশ্নগুলোর উত্তর শুধু তরুণদের জন্য নয়, বরং আজকের ছাত্র, আজকের চাকরিজীবী, মাঝপথে থাকা মিড ক্যারিয়ার প্রফেশনালস, এমনকি আগামীর স্বপ্ন দেখা অভিভাবকদেরও। তাই জন্যে আজকের আলোচনায় আমরা চেষ্টা করব গুজব নয়, হেডলাইন নয়, বাস্তবতা জানতে, সংখ্যা, ট্রেন্ড আর ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে বুঝতে চাইব 2026 সালের জব মার্কেট আমাদের কোন পথে নিয়ে যাচ্ছে। আজকের এই গভীর ও গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে রয়েছেন এমন একজন টেকনোলজি এক্সপার্ট, যিনি শুধু প্রযুক্তি নয়, কাজের ভবিষ্যৎকে খুব কাছ থেকে দেখছেন বদলে যাওয়া জব মার্কেটের ভেতরের গল্প। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের খুব গুরুত্বপূর্ণ আলোচনা। 2026 সালের জব মার্কেট কেমন হবে, কি প্রত্যাশা থাকবে চাকরি প্রার্থীদের। জনাব মাহবুব সিদ্দিক, আজকের বিষয়ের উপরে ছোট্ট একটু ভূমিকা আমি দিয়েছি, আপনার কাছে বিস্তারিত জানতে চাইব, কারণ টেকনোলজির দিক থেকে এবং জব মার্কেটের বিষয়ে আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। প্রথমে যে প্রশ্নটি আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাইব, জানতে চাইব, 2025 সাল শেষের পথে, আর কয়েকদিন পরেই 26 আসছে, তো আপনার চোখে 2026 সালের চাকরির বাজারের সবচেয়ে বড় পরিবর্তন কোনটা হতে যাচ্ছে? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন রানা ভাই, এবং আপনি ইন্ট্রোডাকশন এটা বলছেন, এটা নিয়ে আমরাও বেশ কয়েকবার ডিসকাশন করছি। আসলে 2026 সালে আমি যেটা দেখি সবচেয়ে বড় চেঞ্জ, সেটা ডেফিনেটলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। এখন এআই এর ক্ষেত্রে যেটা হচ্ছে এখন, যে
এআইটা এখন অপশনাল থেকে ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আসলে আপনি যদি দেখেন 2024 বা 2025 সালে যেটা হচ্ছে প্রত্যেকটা আইটি কোম্পানি বা যে কোনো কোম্পানি তারা আসলে এআইটাকে মোর লাইক এক্সপ্লোরের মুডে ছিল। তারা কিন্তু বলতো যে আমরা এআইটাকে এক্সপ্লোর করছি। কিন্তু এখন আমার যেটা মনে হচ্ছে এবং আমি যেটা দেখতে পারতেছি 2026 সালে সেটা তখন তারা এআই অপশনাল না, এখন তাদেরকে অবশ্যই এআই টুল ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে কি এখানে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। এবং আপনি যেটা বললেন যে আমি এটাকে ফার্স্ট হ্যান্ড দেখতেছি আমার ক্যারিয়ার হ্যাকে যে সকল স্টুডেন্টরা আছে যারা জব করতেছে বা যারা জব মার্কেটে যাচ্ছে তাদের কোম্পানি থেকে কিন্তু তারা সবসময় বলতেছে, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমরা কি এআই পাওয়ার টুল ব্যবহার করতে পারো কিনা। সেখানে যদি আমরা কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, স্ক্রাম মাস্টারের কথা বলি, প্রোডাক্ট ওনারের কথা বলি, এমনকি ডেটা ইঞ্জিনিয়ারিং এ, সেখানে এখন প্রত্যেকটা কোম্পানির কথা হচ্ছে যে তাদের ক্যান্ডিডেটরা বা তাদের বর্তমান যারা এমপ্লয়ি আছে তারা এআই কে ব্যবহার করে এই কাজটাকে কতটুকু প্রোডাক্টিভ করতে পারে। দ্যাটস ফার্স্ট থিং। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমি বলবো 2026 সালে যেটা চেঞ্জ আসবে এবং যেটা অলরেডি আমরা সম্ভবত সেই চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে স্পিড। এখন আমরা সবকিছুই খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি। এখন আপনি দেখেন যে একজন যদি আমরা বলি যে যদি আমরা একটা ডেটা এন্ট্রির কথা বলি বা অ্যাকাউন্টিং এর কথা বলি বা এমনকি আমরা যদি সফটওয়্যার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, সেখানে আমরা যখন এআই ব্যবহার করতেছি তখন সেখানে আমাদের কাজের স্পিড বেড়ে যাচ্ছে 100 গুণ 1000 গুণ বেড়ে যাচ্ছে, যার ফলে কোম্পানিরা সেটা চাচ্ছে। আবার সেই সাথে যেটা হচ্ছে যে আমাদের যেটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে স্কিল সেটটাকে বিল্ড করা। আগে এক সময় ছিল আমরা যখন আপনি বলছেন যে ভালো লেখাপড়া করো, কলেজ শেষ করো, এখন কলেজ যখন 4 বছর কলেজ লাগে, এমনকি আপনি যদি কমিউনিটি কলেজের কথা বলেন সেখানে 2 বছর লাগে। হ্যাঁ, সেখানে এই আমাদের এখন যে টেকনোলজিক্যাল চেঞ্জ আসতেছে সেখানে আসলে 4 বছর 2 বছর ইজ টু লং। যার ফলে এখন আমাদেরকে ক্যান্ডিডেটদেরকে বা যারা আমাদের জব মার্কেটে বা আমরা যারা টেকনোলজিতে আছে আমাদেরকে এখন চিন্তা করতে হয় 3 মাস 6 মাসের মধ্যে বুট ক্যাম্প করে স্কিল সেট বাড়ানো। সুতরাং স্পিডটা যেমন ইম্পর্টেন্ট, সেই সাথে এআই সেইটাকে স্পিডটাকে আরো এক্সেলারেট করতেছে। তো এক্ষেত্রে আপনি বললেনও বিষয়টা, তারপর আমি একটু জানতে চাই যে এআই, অটোমেশন আর মেশিন লার্নিং, এই যে তিনটা বিষয় কি চাকরির বাজার কি কমাবে নাকি নতুন ধরনের চাকরির দরজা খুলে দেবে? বাস্তবে কোনটা বেশি ঘটছে বা ঘটবে বলে আপনি মনে করেন? অবশ্যই আসলে দুইটাই ঘটতেছে। হ্যাঁ, যেমন এখানে যেমন আপনি যদি দেখেন এখানে যেমন চাকরির, তবে আমি যেটা বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এলিমিনেশন নয়, এখানে যেটা হচ্ছে এখানে ট্রান্সফরমেশন হচ্ছে। হ্যাঁ, জব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি দেখেন এক্সাম্পল দেখেন যেখানে আমরা হয়তো বা টাইম কনজিউমিং লেবার ইন্টেন্সিভ কাজ যেগুলো ছিল, ডেটা এন্ট্রি বলেন, আপনি এমনকি কাস্টমার সার্ভিস বলেন, সেখানে এই ধরনের কাজ যেগুলাতে আছে সেইখানে কিন্তু আমাদের এলিমিনেশন হতে পারে। বাট এগুলোকে ট্রান্সফরমেশন হচ্ছে কিভাবে, এখানে আমাদেরকে এআই ঢুকতেছে, রাইট? এখন যার ফলে আমাদের এখানে আসলে চিন্তিত হওয়ার কিছু নাই, বাট আমাদেরকে ডেফিনেটলি এখানে নিজেদেরকে আপডেট করতে হবে। যেমন আমরা যদি বলি এখন আপনি যারা অ্যাজাইল স্ক্রাম মাস্টার বা প্রোডাক্ট ওনার হচ্ছে তাদেরকে কিন্তু সেখানে ক্লড ব্যবহার করতে হচ্ছে, কো-পাইলট ব্যবহার করতে হচ্ছে, এই ধরনের এআই টুলগুলো তাদেরকে ব্যবহার করতে হচ্ছে, ব্যবহার করে তাদেরকে সেই ট্রান্সফরমেশনটাতে যেতে হচ্ছে। যার ফলে এখানে স্কিল সেটটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার আমরা যদি এটাও দেখি আপনি দেখবেন যে এখন নতুন নতুন জবেরও তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন এখানে আপনি এআই এর এথিক্স নিয়ে কথা হচ্ছে, এআই টুল ইমপ্লিমেন্টেশন নিয়ে কথা হচ্ছে। এখানে আমরা যদি ডাটা ইঞ্জিনিয়ারিং এর কথা বলি সেখানে নতুন নতুন এআই বেস টুল আসতেছে যেগুলো হয়তো আমাদের কাজটাকে আরো এফিসিয়েন্ট করতেছে এবং ইফেক্টিভ করতেছে। যার ফলে এখানে দুইটাই হচ্ছে। এখানে অবশ্যই আমাদের এটা হয়তো অনেকের কাছে অ্যান্সারটা আসলে ওইভাবে ভালো আমাদের নাও লাগতে পারে, বাট এখানে অনেক জবই আছে সেটা হয়তো বা এলিমিনেট হবে। বাট আমাদেরকে এখানে সেই জন্যই আমাদেরকে স্কিল সেট বিল্ড করা এবং সেখানে আমাদেরকে সঠিক টুল ব্যবহার করা এবং সেখানে লার্নিংটা ইম্পর্টেন্ট হয়ে পড়তেছে। তো এক্ষেত্রে আমরা যেহেতু 2026 সালের কথা বলতে চাই, আর কয়েকদিন পরেই, এবং আমরা নতুন প্রজন্মকে বা তরুণ প্রজন্মকে একটু স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের অনুষ্ঠানের এই বিষয়টিকে বেছে নিয়েছি। তো আপনার কাছে একটু জানতে চাইবো যে 2026 সালে কোন কোন স্কিল থাকলে, যেহেতু স্কিলের কথা আপনি বললেন, একজন তরুণ বা চাকরি প্রার্থী জব মার্কেটে রেডি হিসেবে এগিয়ে থাকবে? এই প্রশ্নটি আপনার থাকবে। তবে একজন দর্শক আছেন অপেক্ষা করছেন, তার প্রশ্নটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
হ্যাঁ, আমার নাম আতাউর রহমান বাবু, আমি জি। আলবানি থেকে বলছি। জি জি বলুন, প্রশ্ন করুন। তো আমি আচ্ছা প্রশ্ন করতে পারে। আমি আজকের অনুষ্ঠানে আপনাদের আলোচক যারা মাহবুব সিদ্দিকীকে আমি বলতে চাচ্ছি, জি। আমার প্রশ্নটা হচ্ছে ইন দ্য 2026 job market, which IT skills are most in demand for 2026? And same way another question is, উনি একটা শব্দটা বলছেন স্ক্রাম মাস্টার এন্ড আইটি টুল। বিং এ স্ক্রাম মাস্টার প্রফেশনাল হিসাবে আমি কোন আইটি টুলসটাকে ইজ মোস্ট কমফোর্টেবল ফর অ্যাজ স্ক্রাম মাস্টার প্রফেশনাল হিসাবে? অনেক ধন্যবাদ জনাব আতাউর রহমান আপনার প্রশ্নের জন্য। জনাব মাহবুব সিদ্দিক। অবশ্যই। তো আমরা যেটা মানে আমরা তো সেটা টেকনোলজি নিয়েই মোস্টলি কথা বলতেছি এখানে। তো আমি যদি টেকনোলজির কথা বলি, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড হচ্ছে, সেখানে আমরা যদি বলি যে এখানে হ্যাঁ ফিল্ডের ক্ষেত্রে যেটা আমরা কথা বললাম যে এলিমিনেশন না ট্রান্সফরমেশন, অ্যান্ড সেক্ষেত্রে যেটা হচ্ছে আমরা যদি গ্রোথের কথা বলি, সেখানে ডেফিনেটলি অ্যাজাইল খুবই ইম্পর্ট্যান্ট। সেখানে আপনি অ্যাজাইল স্ক্রাম মাস্টার বা অ্যাজাইল প্রোডাক্ট ওনার হিসেবে সেখানে জবের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। এখন সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেখানে হচ্ছে এআই ইন্টিগ্রেটেড টুল, সেখানে আমাদেরকে অবশ্যই কিছু কিছু টেকনোলজি যেমন কোপাইলট বা ক্লড এগুলো নিয়ে কাজ করতে হবে। আমরা যদি কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, এখানে একসময় আমাদের ম্যানুয়াল টেস্টিং ছিল, আপনিও জানে থাকবেন, আমাদের অনেকেই আছে, কিন্তু এখন সেটা কিন্তু ট্রান্সফরমেশন হয়ে এখন আর কোয়ালিটি অ্যাসুরেন্স নাই, সেটা এখন কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং হচ্ছে, যেখানে আমাদের প্রচুরভাবে অটোমেশন হচ্ছে, সেখানে আমাদের এআই টুল ব্যবহার হচ্ছে, এবং সেই সাথে ডাটা ইঞ্জিনিয়ারিং এর কথা বলবো। আবার আমরা যদি ফিল্ডের কথা বলি, সাইবার সিকিউরিটি ইজ অলসো খুবই ইম্পর্ট্যান্ট। তার কারণ এখন যখন আমরা হায়ার ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেছি, সেখানে প্রতিটা কোম্পানি তাদের 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 নেটওয়ার্ক সিস্টেমকে সিকিউর রাখা, সেটা গভর্নমেন্ট লেভেলে হইতে পারে, স্টেট লেভেলে হইতে পারে, প্রাইভেট কোম্পানিতে হতে পারে, সেখানে ডেফিনেটলি সেই ইনক্রিজগুলো হচ্ছে। আর উনি যে সেকেন্ড কোয়েশ্চেনটা বললেন যে যেটা আমি অলরেডি টুলসের ব্যাপারে, সেক্ষেত্রে প্রচুর টেকনোলজি এখন অ্যাভেলেবল, বাট সেখানে যারা লিডিং করতেছে, চ্যাট জিপিটির কথা বলতে পারি। আপনি বড় বড় কোম্পানিতে যাবেন, হ্যাঁ তারা ডেফিনেটলি প্রফেশনাল লেভেলের হয়তোবা সার্ভিস ব্যবহার করতেছে, সেখানে চ্যাট জিপিটি আসতেছে, সেখানে কো পাইলট আসতেছে, সেখানে এজেন্ট তৈরি করা হচ্ছে স্পেসিফিক, তারপরে ক্লড কোড ব্যবহার করা হচ্ছে। এমনকি যেহেতু স্ক্রাম মাস্টারের কথা আসছে, এক সময় আমরা যখন ম্যানেজমেন্টে ছিলাম, যখন আমরা একটা মিটিং ম্যানেজ করতাম, সেখানে আমাদেরকে মিটিং নোট নিতে হতো, হ্যাঁ। এবং এখন ইন্টারেস্টিং যেটা, এখন কিন্তু আর কখনো একজন স্ক্রাম মাস্টারের সেই মিটিং নোট আর লিখতে হয় না, সেখানে আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট আছে। সেই অ্যাসিস্ট্যান্ট যখন অন থাকতেছে, সে অ্যাট দ্য এন্ড অফ দ্য মিটিং সে কিন্তু পুরো নোটটাকে সামারাইজ করে দিচ্ছে এবং সবার কাছে সেন্ড করতেছে, মাইনুটস তৈরি করে ফেলছে সাথে সাথে। হ্যাঁ। এবং এটার জন্য আপনি যদি দেখেন এখানে যে একটা নোট মিটিং এর পরে কিন্তু আসলে নোটটা নেওয়াটাই বেশি সময় লাগে, সেটাকে আমরা অনেক ফাস্ট করতেছি। সুতরাং এই টুলগুলো ডেফিনেটলি আমাদের দরকার। অনেক ধন্যবাদ জনাব আতাউর রহমান, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো জনাব মাহবুব সিদ্দিক, যে প্রশ্নটি আপনি করেছিলাম যে 2026 সালে কোন কোন স্কিলগুলো থাকলে একজন তরুণ বা চাকরি প্রার্থী জব মার্কেট রেডি হিসেবে এগিয়ে থাকবে? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি, এখনকার সময় আমি যেটা দেখি যে সেটা ক্যারিয়ার, যেটা আমরা আগে যেভাবে চিন্তা করলাম, এখন আমাদেরকে মোর চিন্তা করতে হবে ক্যারিয়ার ইন্টেলিজেন্সের দিকে। ক্যারিয়ার বিল্ডিংয়ের ক্ষেত্রে আমরা যেমন আমাদেরকে এখন এআই কে ভয় না পেয়ে আমাদেরকে এটা স্ট্র্যাটেজিক হইতে হবে। এখন আপনি যেটা বললেন, আমি যে 3টা স্কিল সেট, এটাকে আমি বলবো 3টা লেয়ারে আমি বলবো। ফার্স্ট যেটা লেয়ার, সেটা হচ্ছে ডেফিনেটলি বেসিক। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল ফাউন্ডেশন তৈরি করতে হবে, টেকনোলজিক্যাল ফাউন্ডেশন। এবং টেকনোলজি ফাউন্ডেশনে আছে হচ্ছে ডেফিনেটলি এআই। আমাদেরকে অবশ্যই এআই জানতে হবে, এটার কোনো বিকল্প নাই। আজ থেকে 20 বছর আগে যেরকম একজনকে আইটি ফিল্ডে, এমনকি যে কোনো ফিল্ডে কাজ করতে গেলে যেমন মাইক্রোসফট অফিস জানতে হইতো, এখনকার দিনে সেই ধরনের আপনাকে অবশ্যই কোপাইলট বা চ্যাট জিপিটি বা ক্লড এআই কে জানতে হবে। দ্যাটস দ্য ফার্স্ট ফাউন্ডেশন। এটা ম্যান্ডেটরি ফর এভরিবডি। এখন সেক্ষেত্রে যে কোনো ধরনের জবে আপনি যান। সেকেন্ড লেয়ার যেটাকে আমি বলবো, সেটাকে বলবো একটা স্পেশালাইজেশন। এখন যেমন কেরিয়ার হ্যাকে আমরা যেটা নিয়ে কাজ করি, যেখানে জব মার্কেট অনেক ভালো, সেখানে হচ্ছে ডেফিনেটলি আপনার স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, সেখানে আছে আপনার ডাটা ইঞ্জিনিয়ারিং, সেখানে আছে আপনার কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং। এখন আমাদেরকে যেটা করতে হবে, আবার সাইবার সিকিউরিটি ইজ অলসো হাই ডিম্যান্ড। তো আমাদের ক্যান্ডিডেটদের যে কাজটা করতে হবে, বেসাইড দ্য টেকনিক্যাল ফাউন্ডেশন, তাদেরকে একটা স্পেশালাইজ ফিল্ড চুজ করতে হবে। সেটা হতে পারে অ্যাজাইল স্ক্রাম,
সেটা হতে পারে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, সেটা হতে পারে সাইবার সিকিউরিটি, সেটা হতে পারে ক্লাউড ইঞ্জিনিয়ারিং, যেটাই হোক সেই স্পেশালাইজ ফিল্ডটা তৈরি করতে হবে, যেখানে আমরা ইজিলি সেখানে আমরা যদি সঠিকভাবে ফোকাস দেই 3 থেকে 6 মাসের মধ্যে একজন সে স্কিল সেটটা বিল্ড করতে পারে। এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো যে যারা এখানে এইভাবে স্পেশালাইজ স্কিল সেট বিল্ড করতে পারছে, হ্যাঁ, উইদিন 4 মান্থ 85% ক্যান্ডিডেট তারা সেখানে জব পাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ড লেয়ার। থার্ড লেয়ারটাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে হিউম্যান স্কিল। সেখানে আপনার মনে করেন যে একজন যখন আমরা হয়তোবা এআই নিয়ে কাজ করতেছি, বাট এআই কেও তো আমাদেরকে রেসপন্স দিতে হবে, এআই কেও আমাদেরকে গাইডেন্স দিতে হবে, যেখানে আমরা আমাদেরকে সেই হিউম্যান টাচটা, সেখানে আমাদের ক্রিয়েটিভিটির ব্যাপার আছে, সেখানে আমাদের ম্যানেজমেন্টের ব্যাপার আছে, সেখানে আমরা মনে করি একটা টিম ম্যানেজ করা, এমনকি কাজের ক্ষেত্রে যদি বলি টিম ম্যানেজ করা, সেখানে কমিউনিকেশন করা, মানুষের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করা, কেন কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু এখনো সেটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো যার ফলে আমি মনে করি যে সবাইকে অবশ্যই তাদেরকে টেকনোলজিক্যাল ফাউন্ডেশন আনতে হবে, যেখানে এআই স্কিল সেট বিল্ড করতে হবে। সেকেন্ড জিনিস, একটা স্পেসিফিক স্কিল সেট বিল্ড করতে হবে, সেটা তাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী তারা স্পেসিফিক স্কিল সেট, যদি তাদের কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, অ্যাজাইল স্ক্রাম ভালো লাগে, অথবা ডাটা ইঞ্জিনিয়ারিং ভালো লাগে, অথবা সাইবার সিকিউরিটি ভালো লাগে, সেখানে যেতে হবে। এবং ডেফিনেটলি হিউম্যান স্কিলেরও কিন্তু এখনো কোনো অল্টারনেটিভ ওইভাবে বের হয় না। তার মানে স্কিলের কোনো বিকল্প নেই, এবং স্কিল যদি থাকে চাকরির পেছনে আপনাকে ঘুরতে হবে না, চাকরি আপনার পেছনে ঘুরবে। ব্যাপারে নিশ্চিত। একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, ধন্যবাদ মাহবুব ভাই, কিছুক্ষণ আগে আমার প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি। আপনি স্ক্রাম মাস্টার সার্টিফাইড এবং পিএমপি সার্টিফিকেশন, দুটার মধ্যে which skills is most demand in the market between the scrum master and PMP? অনেক ধন্যবাদ জনাব আতাউর রহমান। আপনার আবার প্রশ্নের জন্য মাহবুব সিদ্দিক। খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি, এটা নিয়ে আসলে আমরা জাগলিং করি, যেহেতু পিএমপিটা আমাদের কাছে ছিল মোর লাগে ট্র্যাডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিএমপি স্ট্যান্ড ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল। আর আমাদের যেহেতু এখন অ্যাজাইলের যুগ, এখানে আমাদের আসতেছে প্রফেশনাল স্ক্রাম মাস্টার বা সার্টিফাইড স্ক্রাম মাস্টার, ডিফারেন্ট সার্টিফিকেশনের কথা আসতেছে। তো আসলে যেটা হচ্ছে যে কেউ যদি অ্যাজাইল স্ক্রাম, বা এটা নির্ভর করে আসলে কার গোলটা কোথায়। হ্যাঁ, কেউ যদি ফুল ফ্লেজ একজন প্রজেক্ট ম্যানেজার হতে চায়, যেখানে তারা বাজেটিং নিয়ে কাজ করবে, যেখানে তারা রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে, যেখানে তারা একটা অর্গানাইজেশনের 3 মান্থ 6 মান্থ ইয়ারের একটা প্ল্যান করবে, সেক্ষেত্রে ডেফিনেটলি পিএমপি খুবই এখনো ইম্পর্ট্যান্ট। বাট এট দ্য সেম টাইম এখন যদি আমরা পিএসএম বলি বা সিএসএম বলি, যেটা হচ্ছে স্ক্রাম বেসড বা অ্যাজাইল বেসড, সেখানে ইম্পর্টেন্ট। এটা আসলে নির্ভর করতেছে যে একজন ক্যান্ডিডেটের গোল কি। বাট আমি যদি কাউকে বলি যারা এন্ট্রি লেভেলে জয়েন করতে চায়, তারা ইমিডিয়েটলি জবে জয়েন করতে চায়, এখানে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট একটা স্টার্টিং পয়েন্ট তৈরি করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য আমি সাজেস্ট করব প্রফেশনাল স্ক্রাম মাস্টার পিএসএম অথবা সিএসএম দিয়ে শুরু করে, পরবর্তীতে যখন তাদের এক্সপেরিয়েন্স হচ্ছে 1 থেকে 2 বছরের এক্সপেরিয়েন্স, তখন তাদের উচিত হবে পিএমপি বা এই ফিল্ডে যাওয়া। অনেক ধন্যবাদ আতাউর রহমান। আশা করি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। আমাদের হাতে সময় নিয়ে আপনাকে আর একটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে কোভিড আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, আবার অনেক কিছু দিয়েছে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে রিমোট জব বা হাইব্রিড ওয়ার্ক, যেটা এগুলো কি ভবিষ্যতে থাকবে, নাকি কোম্পানিগুলো আবার পুরনো অফিস কেন্দ্রিক মডেলে ফিরবে বা ফিরছে? অবশ্যই এটা আসলে আমাদের সবারই কোয়েশ্চেন, এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। আপনি যদি দেখেন বড় বড় কোম্পানির কথা যদি আমি বলি, গুগল বলেন, মাইক্রোসফট বলেন, টেসলা বলেন, হ্যাঁ, তারা তাদের এমপ্লয়ীদেরকে সবাইকেই কাজে ব্যাক করতে বলতেছে, রাইট? তো এই ক্ষেত্রে আসলে একটা বড় ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে। বাট এখানে আমি যেটা বলতে পারি যে এখন যেটা হচ্ছে মোর লাইক হাইব্রিড লেভেলে যাচ্ছে। ডেফিনেটলি আমি দেখি না যে একজন এমপ্লয়ি ফুল টাইম কাজে ব্যাক করবে, সে ধরনের কোনো সিচুয়েশন ইন ফিউচারে ওইভাবে হতে যাচ্ছে। বাট কেননা এমপ্লয়াররা যেটা দেখতে পারতেছে, তারা যখন হাইব্রিডে যাচ্ছে, যেখানে আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন কাজে যাচ্ছেন, বাকি 2 দিন বাসায় কাজ করতেছেন, ফ্লেক্সিবিলিটির সাথে আবার সেখানে প্রোডাক্টিভিটি হাই হচ্ছে। তার কারণ যারা যখন অফিসে যাচ্ছে, যেটা আমরা বললাম যে হিউম্যান স্কিল, এখানে একটা রিলেশনশিপ বিল্ড হচ্ছে। তার কারণ কি, ফুলি রিমোট জবের পরিমাণ আমি যেটা মনে করি এটা এই মুহূর্তে অনেকটাই ডিক্লাইন। তার কারণ ফুলি রিমোট যখন হচ্ছে, তখন আসলে সেই রিলেশনশিপটা বিল্ড হচ্ছে না, এমপ্লয়ীদের মধ্যে প্রোডাক্টিভিটিটা হাই হচ্ছে না। তারপরে আমরা কোম্পানিতে যেটা দেখছি, এবং আমার প্রচুর ক্যারিয়ার হ্যাকে প্রচুর স্টুডেন্টরা যেখানে কাজ করতেছে, বা এটা আমরা রেগুলার দেখতেছি, সেটা হচ্ছে হাইব্রিডটা মোর। তো সেই সাথে হ্যাঁ,
অনেক কোম্পানি আছে তারা হয়তো বা এমপ্লয়ীদেরকে ফুল টাইম জবে ব্যাক করতে বলবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে যারা আমাদের ক্যান্ডিডেট যারা মার্কেটে আছে বা জব মার্কেটে বা যারা অলরেডি জব করতেছে, এখানে না ভাই একটা মজার ইন্টারেস্টিং জিনিস যেটা আমি লক্ষ্য করতেছি, এখানে আসলে নেগোসিয়েশনটা করা এখন আমি দেখতেছি সেটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখন একজন এমপ্লয়ের কাছ থেকে হায়ার হচ্ছে তারা হয়তো একটা বলতেছে ফুল টাইম, বাট এখানে কিন্তু একজন এমপ্লয়ি সেটাকে নেগোশিয়েট করতে পারে যে না আমি হাইব্রিড মোডে থাকতে চাই। আবার সেখানে যদি হাইব্রিড হয় তারা কিন্তু বলতে পারে যে না আমি সপ্তাহে 2 দিন অফিসে আসবো, বাকি 3 দিন আমি বাসা থেকে কাজ করতে চাই। এই ধরনের নেগোসিয়েশন হতে পারে। তার কারণ কি কোম্পানিরা যেটা দেখতেছে যে কোম্পানি যদি টপ ট্যালেন্টকে তারা যদি অ্যাট্রাক্ট করতে চায় তাদেরকে কিন্তু ফ্লেক্সিবল হইতে হবে। ফ্লেক্সিবিলিটি না আসলে তখন তারা টপ ট্যালেন্ট অ্যাক্টিভ হতে পারবে না। যার ফলে আমাদের ক্যান্ডিডেটকে যারা মার্কেটে আছে বা যারা জবে এখন আছে তারাও তাদের এমপ্লয়ীদের সাথে সে ধরনের নেগোসিয়েশন করে তাদের জন্য যেটা ভালো হয় সেটাকে চুজ করতে পারে। সুতরাং 3টা অপশনই ওপেন এবং আমি এখানে দেখি যে হাইব্রিডটা মোর পপুলার হচ্ছে কারণ এখানে প্রোডাক্টিভিটি হাই, বাট বাকি দুইটাও আমরা অন অ্যান্ড অফ আমরা ডেফিনেটলি দেখতে পাই। অনেক ধন্যবাদ জনাব মাহবুব সিদ্দিক। আসলে আমাদের হাতে সময় নেই, প্রথমাংশের সময়টা শেষ হয়ে গেছে, তাই আমার আপনাকেও ছাড়তে হচ্ছে, যদিও আরো অনেক প্রশ্ন ছিল। তো শুধু 30 সেকেন্ডে যদি আপনি একটু বলেন যে 2026 সালের জন্য একটা 20-25 বছরের তরুণকে কি পরামর্শ দেবেন এই চাকরির বিষয়ে? 30 সেকেন্ড। অবশ্যই আমি মনে করি যে এখন যে আমাদেরকে এখন ক্যারিয়ার ইন্টেলিজেন্স নিয়ে চিন্তা করতে হবে, সেখানে আমাদেরকে স্কিল সেট বিল্ড করতে হবে, বিকজ এটা এখন কিন্তু পুরোটাই স্কিল বেসড ইকোনমি। হ্যাঁ, আমি কলেজ ডিগ্রিকে ছোট করব না, আপনি যখন এন্ট্রি লেভেলের কাজ কথা বলবেন তখন কিন্তু কলেজ ডিগ্রি স্টিল ওয়ার্কস, বাট আপনি একজন যদি সার্টিফিকেশন করে একজন যদি স্কিল সেট বিল্ড করে ডেমনস্ট্রেটেবল স্কিল সেট যদি থাকে তাদের কিন্তু জবের জন্য আসলে মার্কেট আমি মনে করি 2026 সাল অনেক ভালো মার্কেট যাবে। আসলে সেটা নিয়েই আমি ক্যারিয়ার হ্যাকে যেটা চিন্তা ভাবনা আমরা একটা নতুন প্ল্যান নিয়ে আসছি। আমরা আমাদের কমিউনিটিতে অ্যাটলিস্ট 1000 জনকে আমরা ট্রেনিং করাতে চাই। সেজন্য আমরা আমাদের ট্রেনিংটাকে 100% ফ্রি নো কমিটমেন্টে করতে চাচ্ছি, যাতে একজন সেই ভয়টা না থাকে, তারা যাতে আসতে পারে এবং ট্রাই করতে পারে এবং পরবর্তীতে তারা যদি ক্যারিয়ারে বিল্ড করতে পারে। বাট আমি বলবো যে এখন টাইম যেটাতে হচ্ছে ইনভেস্টমেন্ট, ক্যারিয়ার ইনভেস্টমেন্ট, সেখানে আমাদেরকে টাইম দিতে হবে, এটার পিছনে আমাদেরকে ফোকাস দিতে হবে এবং তাহলে আমাদের কমিউনিটি অনেক সাকসেসফুল হবে, আমরা এখানে ব্যক্তিগতভাবেও আমাদের এখানে সাকসেস আসবে। অনেক ধন্যবাদ জনাব মাহবুব সিদ্দিক আপনার এই চমৎকার আলোচনার জন্য, এবং আলোচনার মধ্যে দিয়ে আমরা আশা করব যে আমাদের নতুন প্রজন্ম 2026 সালের চাকরির বাজারে তাদেরকে নিজেদেরকে মানিয়ে নিতে পারবেন, সেভাবে টেকসই লাকসই প্রযুক্তি ব্যবহার করে তারাও নতুন নতুন চাকরিতে যেতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই চমৎকার আলোচনার জন্য, আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রথম পর্বে যেটা 2026 সালের জব মার্কেট কেমন হবে, কি প্রত্যাশা থাকবে চাকরি প্রার্থীদের, খুব সামান্য আলোচনা করেছি, ভবিষ্যতে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা নেব একটি ছোট্ট বিরতির পর এসে যে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, কমিউনিটির উন্নয়নে নেতৃত্ব, ব্যবসা ও হোম কেয়ারে আপার ডার্বি টাউনশিপের নবনির্বাচিত ট্রেজারের যে রোড ম্যাপটি আছে সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমাদের চমৎকার একটি আলোচনার বিষয়টি আপনাদেরকে আগেও বলেছি, আবার বলছি, কমিউনিটির উন্নয়নে নেতৃত্ব, ব্যবসা ও হোম কেয়ারে আপার ডার্বি টাউনশিপের নবনির্বাচিত ট্রেজারের রোড ম্যাপ, সেটি নিয়ে আমরা কথা বলবো। এবং এটি কথা বলবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন নিউলি ইলেক্টেড ট্রেজারার, আপার ডার্বি টাউনশিপের ট্রেজারার জনাব সাইদুজ্জামান ড্যানি, সিইও নিউ হোপ হোম কেয়ারের সিইও। জনাব সাইদুজ্জামান ড্যানি, আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম রানা ভাই, থ্যাংক ইউ, এবং টিভিএন 24 কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক দূর থেকে, পেনসিলভেনিয়া থেকে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এবং খুব আপনাকে প্রথমেই আপার ডার্বি টাউনশিপের নবনির্বাচিত ট্রেজারার হিসেবে অভিনন্দন জানাই। এবং প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইব যে এই টাউনশিপ নিয়ে এই প্রশ্নটি, যে একজন নির্বাচিত ট্রেজারার হিসেবে এই আপার ডার্বির আর্থিক ব্যবস্থাপনায় আপনার প্রধান তিনটি অগ্রাধিকারের কথা আপনার কাছে জানতে চাই। থ্যাংক ইউ রানা ভাই, এবং প্রথমেই আমার আপার ডার্বি যারা বাংলাদেশি কমিউনিটি এবং যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে সবাইকে ধন্যবাদ। এবং আপনার যে কোশ্চেনটি আসলে প্রথমেই আমরা জানুয়ারি মাস থেকে আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ, এবং আমাদের চেষ্টা থাকবে আপার ডার্বি ট্যাক্স, স্কুল ট্যাক্স এবং
আমাদের রিয়েল এস্টেট ট্যাক্স যেগুলা বা লোকাল ইনকাম ট্যাক্স এগুলা নিয়ে কাজ করা, এগুলা যত আমরা কমিটির জন্য রিডিউস হবে তত কমিটির জন্য বেটার হবে। সো আমাদের কাজ থাকবে এজ এ ট্রেজারি হিসেবে আমার কাজ থাকবে এগুলা কিভাবে মানুষের কাজে লাগানো যায়, কিভাবে সবাইকে এই সুবিধাটা দেওয়া যায় যাতে ট্যাক্স রিডিউস করতে পারি। স্পেশালি আপার রিয়েল এস্টেট ট্যাক্স অনেক হাই, এগুলা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এটা আসলে আমার কাজ থাকবে, একমাত্র কাজ থাকবে। তো এরপরে যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে করদাতাদের, যেটা আপনি বললেন এই যে করদাতাদের যে অনেক বেশি ট্যাক্সের কথা বললেন, করদাতাদের অর্থ ব্যবহারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আপনি কি কি নতুন উদ্যোগ নেবেন বলে এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করছেন? দেখেন আসলে আমাদের কার্যক্রমগুলো এজ এ কাউন্সিলর, এজ এ ট্রেজারার কাউন্সিলর, উই ক্যান অ্যাডভাইস টাউনশিপ কিভাবে এটা কমিউনিটির হেল্প হইতে পারে, কিভাবে মানে যারা কমিউনিটিতে আছেন তাদের ইনকাম অনুযায়ী তাদের কি পরিমাণ ট্যাক্স হইতে পারে এবং একটা বাসার কি পরিমাণ ট্যাক্স। আমি মনে করি যে আপার ডার্বি এবং ট্যাক্সিল আমাদের এরিয়াতে ট্যাক্সের পরিমাণ, স্কুলের ট্যাক্সের পরিমাণ হাই এবং আমাদের যে রিয়েল এস্টেট ট্যাক্স অনেক হাই। সেগুলা নিয়ে আসলে কাজ করাটাই মেইন আমাদের কাজ হবে। তো এবং এটা আমরাও অ্যাডভাইস করতে পারি আমরা তাদের কি বাজেটটা কোথায় কাজে লাগে, কিভাবে আসলে ট্যাক্সের কাজ, ট্যাক্সটা কালেক্ট করা কেন, কমিউনিটি ডেভেলপ করা এবং এই দুইটাকে সামঞ্জস্য রেখে কিভাবে মানুষকে ট্যাক্স কম দিতে হয় প্লাস কি পরিমাণ ট্যাক্স কমিউনিটি ডেভেলপমেন্ট হবে সেইটা আসলে অ্যাডভাইস করা বা আমাদের পর্যবেক্ষণ করাই কিন্তু আমাদের কাজ। আমরা বাজেট পাস করা বা আমাদের বাজেট করার হয়তো বা আমাদের রেসপন্সিবিলিটি থাকবে না, বাট আমাদের এই জিনিসটাকে সামঞ্জস্য করে কিভাবে মানুষের সহজলভ্য করা যায় এটাই আসলে আমাদের কাজ থাকবে। এজ এ ট্রেজারার হিসেবে আমি মনে করি এটাই আমার প্রধান কাজ থাকবে এখানে। তো এই যে কমিউনিটির সেবা, বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন এবং প্রতিবন্ধী যারা বাসিন্দা আছেন, বাজেট বরাদ্দ বাড়ানো, যদিও আপনি বললেন যে এক্ষেত্রে আপনাদের কিছু নেই, কিন্তু আপনি তো একজন ট্রেজারার, সুতরাং আপনার ভূমিকা যে একেবারে থাকবে না তা তো নয়। তো বাজেট বরাদ্দ বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা, থাকলে আপনার পরিকল্পনার ভিতরে কি কি আছে? না, অবশ্যই বাজেট, টাউনশিপের অবশ্যই নিজস্ব একটা বাজেট থাকবে, নিজস্ব একটা পরিকল্পনা থাকবে। এজ এ ট্রেজারার আমার দায়িত্ব থাকবে যে এই বাজেটের কি পরিমাণ আমাদের স্কুলের কাজে লাগতেছে, কিভাবে আমাদের কমিটির কাজে লাগতেছে, কিভাবে সিনিয়র সিটিজেন যেটা আপনি বললেন ডিসেবিলিটি, বা যেহেতু আমি হোম কেয়ারে অনেকদিন যাবত জড়িত, যারা ডিসেবিলিটি আছে বা যারা সিনিয়র সিটিজেন আছে তাদের ডেভেলপমেন্টে কতটুকু কাজে লাগতেছে বা তাদের উন্নয়নে লো কস্ট হাউজিং কিভাবে তারা ডেভেলপ করতেছে, স্পেশালি আপার টাউনশিপ লো কস্ট হাউজিং অনেক পরিমাণ ডেভেলপ করার চেষ্টা করতেছে, সেই ডেভেলপমেন্টটার বা হেলথ সেক্টরে কি পরিমাণ বাজেট করতেছে, এই জিনিসগুলো আমার প্রায়োরিটি থাকবে বেশি, যেহেতু আমি এই বিজনেসে অনেকদিন যাবত জড়িত। তো আপনি হোম কেয়ার ব্যবসার কথা বললেন, যেটার সাথে আপনি জড়িত আছেন, তো আপনার কাছে আমি জানতে চাইবো যে আপার ডার্বিতে যে হোম কেয়ার ইন্ডাস্ট্রি যে দ্রুত বাড়ছে, যেটা যতটুকু আমি জানি, এবং এতে অনেকেই স্বস্তির নিঃশ্বাসও ফেলছেন, বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছেন বা প্রতিবন্ধী আছেন বা চলাফেরা করতে পারেন না এমন মানুষ আছেন। তো এই খাতকে টেকসই বা লাকসই করতে আপনি ট্রেজারি অফিসের কাছ থেকে কি রকম সহায়তা আদায় করতে পারবেন বলে মনে করছেন? দেখেন, যেটা আমি আগেও বলেছি, আমাদের দায়িত্ব থাকবে যে এই হোম কেয়ারে যারা আছে এবং যারা সিনিয়র সিটিজেন আছে তাদের হোম কেয়ারে যে ইনকামের ব্যবস্থা, একটা হোম কেয়ার মানুষ কখন পাবে, যখন তার ইনকাম থাকবে না, যখন তার কাজ করার অ্যাবিলিটি থাকবে না, যখন তখন তার মেডিকেল থাকবে বা তখন তার ইন্স্যুরেন্স থাকবে। এখন আমাদের টাউনশিপের রোডম্যাপটা কোথায় হবে, যে তাকে বাসস্থান তৈরি করে দেওয়া, তাকে লো কস্টে তাকে অ্যাফোর্ডেবল হাউস তৈরি করে দেওয়া, এবং যাতে এবং এই জিনিসগুলো কিন্তু টাউনশিপের কাজ থাকবে। এবং বাকি যেটা আপনার বলে হোম কেয়ার সার্ভিস, এই সার্ভিস তো গভর্নমেন্ট থেকে আসবে এবং তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন থেকে আসবে। তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যখন ভালো হবে তখন তো তার হোম কেয়ার সার্ভিস দরকার নেই। একটা মানুষের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন না থাকার কারণে কিন্তু টাউনশিপ তাকে কি করবে, অ্যাফোর্ডেবল হাউজিং প্রোভাইড করার ব্যবস্থা করবে, তাকে
হয়তোবা তাকে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে পারবে না, টাউনশিপের দায়িত্ব হয়তো ইন্স্যুরেন্সের কাজ থাকবে না, তাকে অ্যাফোর্ডেবল হাউসিং তৈরি করা, তার ইনকামের ব্যবস্থা করা, সেটার দায়িত্ব থাকবে হয়তো টাউনশিপের। আমরা টাউনশিপ থেকে সেটা চেষ্টা করব, সে যেন অ্যাফোর্ডেবল হাউসিং পায় এবং তার ইনকামের ব্যবস্থা হতে পারে, সেটা আমরা দায়িত্ব করব। এবং এজ এ বিজনেস হিসেবে যখন কার হোম কেয়ার দরকার হবে, তখন আমাদের দায়িত্বকে তার হোম কেয়ার সে কিভাবে কোয়ালিফাইড হবে এবং সে তার ইন্স্যুরেন্স কিভাবে তাকে কোয়ালিফাইড করবে, এগুলো আমাদের দায়িত্ব থাকবে। এবং আমরা সে তার ফ্যামিলি মেম্বার এবং আমার হোম কেয়ার সার্ভিসটা কি, তার ফ্যামিলি মেম্বার যাতে তার জন্য কাজ করতে পারে, তার জন্য সেবা করতে পারে, এইটা হচ্ছে। এবং এই সেবাটা তৈরি এবং এই কাজ কর্মসংস্থানটা তৈরি করে দেওয়া, এবং কর্মসংস্থান তৈরি করে যখন আমাদের ট্যাক্সের পরিমাণ বাড়বে, আমাদের যত কর্মসংস্থান বাড়বে, আমাদের সিটি ডেভেলপমেন্ট বাড়বে। আমার সে দুইটা জিনিসে একটা আরেকটার সাথে জড়িত। তো এক্ষেত্রে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে যেহেতু আপার টার্বিত হোম কেয়ার ইন্ডাস্ট্রিটা দ্রুত বাড়ছে এবং এটা খুবই জনপ্রিয় হচ্ছে, তো এক্ষেত্রে এই আপার টার্বিত হোম কেয়ার খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখন কি আপনি দেখতে পাচ্ছেন, এবং স্থানীয় সরকার কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় পাশে দাঁড়াতে পারেন বা আপনিও পাশে দাঁড়াতে পারেন, সেটা আপনি কিভাবে দেখছেন? না, চ্যালেঞ্জটা অবশ্যই অনেক হোম কেয়ার ইন্ডাস্ট্রি বেড়েছে এবং আমাদের যারা আমরা বিজনেস করি, আমাদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে। কিন্তু দেখেন, এটা কমিটির তো উপকার হচ্ছে, কমিটির ডেভেলপমেন্ট হচ্ছে। একটা সিনিয়র সিটিজেন, তাকে তার পাশে দাঁড়ানো, তার একটা ফ্যামিলি মেম্বার বাইরে কাজ করতেছে, এখন তার জন্য ঘরে বসে কাজ করতে পারতেছে, এটা তো আসলে এটা আমাদের কমিটির জন্য ভালো। তার এবং সে ঘরে বসে তার কাজটা করতে পারে, তাকে বাইরে যেতে হচ্ছে না। এবং আমাদের অনেক কমিটিতে অনেক এই ধরনের যখন হোম কেয়ার শুরু হবে, এটা সিনিয়র সিটিজেনরা অনেক ধরনের ফেসিলিটি পাবে। এবং যে ফেসিলিটিটা আমরা চেষ্টা করব যে যারা অন্যান্য বিজনেস আসবে, যারা আমরা এক্সিস্টিং আছি, যে ফেসিলিটিটা কত বাড়ানো যায় এবং কত তাদের জন্য এই জিনিসটা সহজলভ্য করানো যায়। বর্তমান স্থানীয় সরকারের যে কথাটা আপনি বললেন, এখন ইন্স্যুরেন্স যে 2020 ট্রাম্পের যে বিগ বিউটিফুল যে বাজেটটা এসেছে, যে এই বাজেটটার কারণে হয়তো অনেকে ইন্স্যুরেন্স হারাবে, অনেকে মেডিকেল হারাবে, এবং আমাদের চেষ্টা থাকবে যে আবার আমাদের সাহায্য থাকবে যে কিভাবে তাকে ইন্স্যুরেন্সটা কোয়ালিফাইড করা যায়, বা তাকে কিভাবে একটা সিনিয়র সিটিজেন এটা কোয়ালিফাইড হইতে পারে। এবং এটাই আমাদের চ্যালেঞ্জের জায়গা হবে। ইনশাআল্লাহ আমার মনে হয় যে অনেকেই সার্ভিসটা উপভোগ করতে পারবে, এবং যারা এক্সিস্টিং আছে, যাদের এটা ফেস হবে, এই প্রবলেমটাতে ফেস করবে, আমরা চেষ্টা করবো তাদের প্রবলেমটাকে সমাধান করার জন্য। তো এক্ষেত্রে আপনি একটু আগে বললেন যে ট্যাক্স বা ইত্যাদির ব্যাপার বাড়ার কথা বললেন, তো যে ট্যাক্স লাইসেন্সিং বা প্রশিক্ষণ সহায়তা পেলে যে হোম কেয়ার ব্যবসা কিভাবে আরো বেশি মানসম্মত সেবা দিতে পারবে বলে আপনি মনে করেন? দেখেন, আমরা যখন একটা কেয়ার গিভার হায়ার করি, তখন আমরা কেয়ার গিভারকে প্রপার প্রশিক্ষণ দিয়েই আমরা তাকে সার্ভিস, ইভেন তো সে ফ্যামিলি কেয়ার গিভার হোক, তাকে প্রপার প্রশিক্ষণ দিয়েই তাকে কাজে লাগানো হয় এবং প্রপার তাকে ভেরিফাই করি তাকে কাজে দেওয়া হয়। এবং আপনি জানেন, একটা কেয়ার গিভারকে এভরি ইয়ার তাকে সার্টিফিকেশন নিতে হয় বাই স্টেট, এবং প্রত্যেকটা ট্রেনিং করে তাকে সার্টিফিকেট দেওয়া হয় যাতে তাকে ফ্যামিলি মেম্বারের জন্য কাজ করার জন্য। এবং যত ট্রেনিং হবে, ততই আপনার তার সার্ভিসের এবং সেবার পরিমাণটা ভালো হবে। এক্ষেত্রে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, যেহেতু আমরা ব্যবসার কথাও বলেছি আমাদের বিষয়ে আলোচনার বিষয়ে, তো সেক্ষেত্রে ক্ষুদ্র এবং পারিবারিক ব্যবসাগুলো যেন কর এবং লাইসেন্সিং প্রক্রিয়ায় সহজ সুবিধা পায়, সেজন্য কোনো সংস্কার পরিকল্পনার কথা কি আপনি ভাবছেন? জি, অবশ্যই। দেখেন, আমি টাউনশিপে যাওয়ার পরে, বা আমি যখনই এখন টাউনশিপে আমি যাচ্ছি এবং কথা বলতেছি, আমি যখনই এখানে আমার অনেকগুলা রিয়েল এস্টেট প্রপার্টি আছে বা রিয়েল এস্টেট বিজনেস আছে, বা আমি যখনই টাউনশিপে যাচ্ছি, আমাদের টাউনশিপে জোনিং এর অনেক প্রবলেম হয়। আমাদের টাউনশিপে একটা বিজনেস লাইসেন্স করতে গেলে পার্কিং এর ইস্যুতে তৈরি হয় এবং অনেক ধরনের লাইসেন্সিং এর ব্যাপার তৈরি হয়। আমি এই জিনিসগুলো টাউনশিপে অনেক ডিসকাশন করি যে কিভাবে এগুলাকে সহজভাবে মানুষের স্মল বিজনেস যারা আছে কিভাবে তাদের সহজলভ্য করা যায়, এবং সেম ভাবে টাউনশিপের যে রিকোয়ারমেন্ট গুলা, এই রিকোয়ারমেন্ট গুলো কমিটি যারা লিডার আছেন বা যারা এগুলা নিয়ে কাজ করেন, তাদের বলার চেষ্টা করতেছি যে কিভাবে আপনারা লাইসেন্সের অ্যাপ্লাই করলে বা কিভাবে জিনিসগুলা আপনারা যখন টাউনশিপে সাবমিট করবেন, কিভাবে তারা অ্যাপ্রুভ করবে, তাদের কি চায়, এইটি কিন্তু সামঞ্জস্য তৈরি করা, মানুষের ভিতরে
একটা অ্যাওয়ারনেস তৈরি করা যে কিভাবে আপনার বিজনেস তৈরি করতে হয়, কিভাবে সাবমিট করবেন, কিভাবে জমা দিবেন, এই জিনিসগুলো যেমন আমি সবার সাথে আলাপ করতেছি। এবং টাউনশিপকেও বলতেছি যে আমাদের বাধ্যবাধকতা কোথায়, আমরা কিভাবে জিনিসগুলো সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। প্রত্যেকটা জায়গায় এলএনআই এর একটা রিকোয়ারমেন্ট থাকবে এবং আমাদের কমিউনিটিরও একটা রিকোয়ারমেন্ট থাকবে। আমরা দুইটাকে কিভাবে সামঞ্জস্য করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি। তো আপনি যে কাজই করতে চান আর যে পরিকল্পনাই গ্রহণ করুন না কেন, সেটার জন্য অর্থের প্রয়োজন পড়ে, ফান্ডের প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে আপনাকে একটু জানতে চাই যে ফেডারেল এবং স্টেট গ্র্যান্ট বা ফান্ড যেটাই বলি না কেন, আপার টার্বিতে আনার ক্ষেত্রে আপনি কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন যে বেশি বেশি স্টেট বা ফেডারেলের ফান্ডটা আপনি এনে এই যে সুবিধা সামাজিক দায়িত্বগুলো পালন করতে চাচ্ছেন সেটি কিভাবে করবেন? লাস্ট আপাটামি টার্মে $5 মিলিয়ন ফেডারেল ফান্ড এসেছে এবং এই ফান্ড গুলা, যেহেতু আমি সেই সময়টা ছিলাম না, আসলে আমরা এখন জানবো যে যখন একটা ফান্ড আসবে, এজ এ ট্রেজারার হিসেবে আমার মেইন কাজের একমাত্র কাজ থাকবে যে ফান্ড গুলা কোথায় কাজে লাগে এবং ফান্ড গুলা কোথায় কাজে লাগাচ্ছে টাউনশিপ, এবং সেগুলাকে অ্যাডভাইস করা, এবং ফান্ড গুলা প্রপার জায়গায় লাগতেছে কিনা বা প্রপার জায়গায় যাচ্ছে কিনা বা কোথায় বেশি যাচ্ছে, এজ এ ট্রেজারার হিসাবে আমার মেইন দায়িত্ব থাকবে এটা। এবং ফান্ড কালেকশন করার রেসপন্সিবিলিটি আমার থাকবে না, কিন্তু এই ফান্ডটা কোথায় যাচ্ছে, কোথায় ইউটিলাইজ যাচ্ছে সেইটার রেসপন্সিবিলিটি এবং সেটার একটা রোড ম্যাপ, যেটা আপনি আগেও বলেছেন, সেটা একটা রোড ম্যাপ আমরা বলে দেওয়া যে এটা সিনিয়র সিটিজেন কতটুকু যাচ্ছে, আমার স্কুলে কতটুকু যাচ্ছে, আমার কতটুকু কমিউনিটি ডেভেলপমেন্টে যাচ্ছে, এই জায়গাটাকে একটা অ্যাডভাইজার হিসেবে তৈরি করার মেইন দায়িত্ব হচ্ছে আবার। এবং ইনশাল্লাহ আমি মনে করি যে আমার জানুয়ারি মাস থেকে যখন শুরু হবে এই কাজটা আমি প্রপারলি করতে পারবো। এবং আপনি জানেন যে আমার টাউনশিপে রিসেন্টলি একটা 1% লোকাল ট্যাক্স, যেটা আগে আপাটামিতে ছিল না, 1% ইনকামের লোকাল ট্যাক্স ওরা ইনক্রিজ করতে চাচ্ছিল, যেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম যে 1% লোকাল ট্যাক্স যখন ইনক্রিজ হবে তখন আপনার ডাব্লিউটির 1% ইনকাম প্রতি বছর আপনাকে লোকাল ট্যাক্স দিতে হবে। এবং সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম এবং আমি আমার মেয়রের সাথেও সেটা নিয়ে আমি বসেছি এবং সে আমাকে কমিটমেন্ট করেছে যে 1% লোকাল ট্যাক্স যদি ইনক্রিজ হয় সেই ক্ষেত্রে সে টাউনশিপের টাউনশিপ যে রিয়েল এস্টেট ট্যাক্স সেটা 1 or 2% সে রিডিউস করবে। এবং সে একটা কমিটমেন্ট বা একটা কমিউনিকেশন তার সাথে হয়েছে। এই যে একটা আমাদের কমিউনিটির জন্য একটা লোকালতে ইনক্রিজ হবে, সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস তাকে কমিটমেন্টের জায়গায় তৈরি করতে পেরেছি যে আমার 1% লোকাল ট্যাক্স রিডিউস হবে। এইটাই হয়তো বা আমার সফলতা থাকবে, বা আমরা চেষ্টা করব কিভাবে কমিউনিটির উন্নয়ন প্লাস কমিটির সবার সহজলভ্যের ভিতরে হয়, এটাকে তৈরি করার মেইন উদ্দেশ্য থাকবে আমার। অনেক ধন্যবাদ। আপনি আপনার আলোচনার মধ্যে দিয়ে বলছেন যে ফান্ডটা প্রপারলি খরচ হচ্ছে কিনা, ঠিক মতো হচ্ছে কিনা, এটি একটি খুব বড় বিষয়। এবং আমরা দেখেছি অভিজ্ঞতা থেকে যে বিভিন্ন সময় অহেতুক কিছু অর্থ ব্যয় করা হয় বা অপচয় করা হয়। সেক্ষেত্রে শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে যে ডিজিটালাইজেশন এবং আধুনিক ফিনান্স ম্যানেজমেন্টের মাধ্যমে এই আপার ডার্বি টাউনশিপের খরচ কমানোর কোনো রোড ম্যাপ আপনার কাছে আছে কিনা, যেটার মাধ্যমে আপনি প্রপারলি টাকাটা ব্যয় করতে চান, অর্থটা ব্যয় করতে চান, অপচয় নয়? না, এখনো আমার কাছে সেই রোড ম্যাপটা নাই, যেহেতু আমি এখনো ওই জায়গাটায় যাই নাই এবং ওদের সিস্টেম গুলো এখনো আমরা ওইভাবে জানি না। হয়তোবা আমি আপনাকে ইন ফিউচার ইনশাল্লাহ যদি আবার আসার সুযোগ হয়, আমি আপনাকে প্রপার ইউটিলাইজেশনটা জানাতে পারবো এবং সেই মুহূর্তে আমি আপনাকে ডিজিটালাইজেশন কিভাবে হইতে পারে সেটারও আমি আপনাকে প্রপার রোড ম্যাপ বলতে পারবো। অনেক ধন্যবাদ জনাব সাইদুজ্জামান ড্যানি। আমরাও আশা করব যে নতুন বছরে ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারিতে আপনি আপনার দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্ব গ্রহণের পরে আপনার কি কি রোডম্যাপ আছে, কি কি পরিকল্পনা আছে, কতটুকু আপনি সফল হয়েছেন সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আরেকটি অনুষ্ঠান আপনার সাথে তো করবই করব। সুতরাং তখন আমরা দেখব যে আমাদের কমিউনিটির একজন নেতা হিসেবে, কমিউনিটির একজন সেবক হিসেবে আপনি আপনার দায়িত্বটুকু যথেষ্ট পালন করেছেন এবং সেটা গর্বের সাথে বুক ফুলিয়ে আমরা বলতে পারবো। সেই প্রত্যাশা আপনার কাছে থাকবে। জনাব সাইদুজ্জামান ড্যানি, আপনি অনেক ব্যস্ত মানুষ, আমি জানি। সব রকম ব্যস্ততা উপেক্ষা করে সেই সুদূর পেনসিলভেনিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। সত্যি আপনার আলোচনার মধ্যে দিয়ে আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই। এবং আসলে
আমি টিভিএন 24 অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি প্রথমেই আসলে এই আমার আপার ডার্বিতে ট্রেজারার হওয়ার পিছনে আমাদের বাংলাদেশিদের, আমি বাংলাদেশিদের যেভাবে মানুষ, আমি আপনাকে আগের একটা ইভেন্টেও বলেছিলাম যে আমরা চাই বাংলাদেশিরা আসুক, ভোট দেয় এবং আমাদের জয়ী করুক। এবং আমি সবাইকে আপনার মাধ্যমে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এবছর বাংলাদেশিরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পেরেছে, হাজব্যান্ড ওয়াইফ এবং যারা সন্তান আছে, যারা ওভার 18 যারা ভোট দিতে পেরেছে, সবাই এই দেশে যারা বড় হয়েছে, সবাই যেভাবে আমরা 3 জন বাংলাদেশে আপার ডার্বিতে ছিলাম আমাদের, এবং 3 জনকে যেভাবে মানুষ ভোট দিয়ে সাহায্য সহযোগিতা করেছে এবং যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ বাসায় যে নিয়ে ড্রাইভ করে নিয়ে আসলে আমাদের কমিউনিটির নির্বাচনে আমরা একেবারে আমেরিকার রাজনীতির বা নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি আমরা পাল্টিয়ে ফেলছি আস্তে আস্তে, এবং আলটিমেটলি সেটাই আমাদের হবে। এবং ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না ইনশাআল্লাহ। সেটাই তো জনাব সাইদুজ্জামান ড্যানি, আসলে হাতে সময় নেই, সময় থাকলে আপনার সাথে আরো কথা বলতে পারতাম। তো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানের দুটো বিষয়ে কথা বলেছি। 2026 সালের জব মার্কেট কেমন হবে, কি প্রত্যাশা থাকবে চাকরি প্রার্থীদের, এ বিষয়ে আমরা আমাদের তরুণ প্রজন্মদেরকে দেখাতে পেরেছি যে কোন স্কিলটা আপনার হাতে থাকলে বা আপনাদের হাতে থাকলে 2026 সালটা আপনার জন্য সোনায় মোড়ানো হতে পারে। আবার তেমনিভাবে আমাদের কমিউনিটির অন্যতম ব্যক্তি জনাব সাইদুজ্জামান ড্যানি, তিনি কমিউনিটির উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন, ব্যবসা, হোম কেয়ার এবং আপার ডার্বি টাউনশিপের ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন, বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তারও পরিকল্পনা আছে মানুষকে কিভাবে সুন্দরভাবে কিভাবে তাদের জীবনযাপনে সহায়তা করবেন, তাদের পাশে থাকবেন, ইত্যাদি ইত্যাদি। তো আজকের আলোচনা আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছেন, এবং এই আলোচনার মধ্যে দিয়ে এটাই আমরা প্রমাণ করতে চাই যে আমাদের কমিউনিটি আমাদের নিজেদের অধিকার, নিজেদের দাবি যদি আদায় করতে চাই, তাহলে আমাদের এই মূলধারার রাজনীতি বা মূলধারার এই সমাজসেবামূলক কাজগুলোতে এগিয়ে আসতে হবে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।